আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো আশা করি। তো আজ আমরা তোমাদের দ্বিতীয় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব। তার ভিতরে আমরা এর আগে আলোচনা করেছিলাম মধ্যযুগের অন্ধকার যুগ, তারপর আলোচনা করেছিলাম বিভিন্ন মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করেছি। তো আমরা আজকে আলোচনা করব মধ্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি বিষয়। একটা হচ্ছে রোমান্সধর্মী প্রণয় উপাখ্যান, যেটি বাংলা সাহিত্যের একটা অন্যতম ধারা হিসেবে এস্টাবলিশড হয়েছে। তো রোমান্সধর্মী প্রণয় উপাখ্যান এই জিনিসটা বলতে আমরা কি বুঝি? রোমান্স মানে কি? তোমরা প্রথম বর্ষে পড়েছ। রোমান্স অর্থ কি দেখি বলো। এটা অতীতের ইতিহাসের সাথে সাহিত্যের মিশ্রণ নাকি অন্য কিছু? আমরা রোমান্স হিসেবে পড়েছিলাম। রোমান্স মানে আমরা জানি যে কিছুটা গেছে যে ঐতিহাসিক কোনো ঘটনা থাকবে, সেখানে অলৌকিকতা থাকবে, অলৌকিক ঘটনা থাকবে, যেটা মানে স্বাভাবিকভাবে হয় না। যেমন আমরা কপালকুণ্ডলা পড়েছিলাম। কপালকুণ্ডলায় যে বেলপত্র পড়ে যাওয়া বা প্রদীপ নিভিয়ে যাওয়া, এরকম কিছু অলৌকিক বিষয় আমরা দেখেছি। আসলে এগুলো কোনো লজিক দিয়ে মেলানো যায় না, কিন্তু হয়ে যায়। এগুলো আমরা বাস্তব জীবনে আমরা অনেক কিছুই মনে করি, মিরাকল হিসেবে আমরা দেখি। তো এরকম যে ঘটনাগুলো আমাদের সাহিত্য স্থান পায়, সেটাই হয়ে যায় রোমান্স ধর্মী। তো আমরা আর প্রণয় উপাখ্যান বলতে কি বুঝি? প্রণয় মানে হচ্ছে প্রেম, ভালোবাসা, ঠিক আছে? আমাদের একজনের সাথে আরেকজনের যে রিলেশন, এই মানে ছেলে মেয়ের যে একটা আকর্ষণ বা সেটাই। তো আমাদের রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান শব্দটা এসেছে রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান। রোমান্স ধর্মী তো আমরা বুঝতে পারছি, রোমান্স মানে হচ্ছে যেটা অলৌকিক ঘটনা সম্বলিত। প্রণয় মানে বুঝতেছি কোনো ছেলে মেয়ের ভালোবাসা, একজনের সাথে আরেকজনের যে রিলেশন, সেটা। উপাখ্যান শব্দটা এসেছে এভাবে, প্রণয় যোগ উপাখ্যান, ঠিক আছে? উপাখ্যান, উপাখ্যান মানে কি? গল্প, কাহিনী, ঠিক আছে? তো সোজা কথা, আমাদের মধ্যযুগে রোমান্সধর্মী প্রণয় উপাখ্যান বলতে বোঝানো হচ্ছে মধ্যযুগে এমন কিছু প্রেম ভালোবাসার গল্প ছিল, বা কাহিনী ছিল, সেটাই কে বলা হচ্ছে রোমান্সধর্মী প্রণয় উপাখ্যান। প্রেমের কাহিনী, কিন্তু সেখানে আমার কি আছে? রোমান্স আছে। তো মধ্যযুগের অন্যতম সাহিত্য সৃষ্টি এই রোমান্টিক প্রণয় উপাখ্যান। প্রণয় উপাখ্যানের মূল রূপকার ছিলেন কারা? মুসলিম কবিগণ। প্রেম ও সৌন্দর্য সৃষ্টি এ ধারার প্রধান লক্ষ্য ছিল। খেয়াল করো, মধ্যযুগের যে প্রণয় উপাখ্যান ছিল, সেখানে অন্যতম মূল লক্ষ্য কি ছিল? প্রেম ও সৌন্দর্য সৃষ্টি। আমরা রোমান্টিক বলতে কি বুঝি? আমরা রোমান্টিক বলতে অনেকে মনে করি যে ছেলে মেয়েদের লটর পটর, ঠিক আছে? আসলে এটা না। রোমান্টিকতা মানে হচ্ছে যে সৌন্দর্যের প্রতি ভালোবাসা। ওকে, তুমি একটা সুন্দর সকাল দেখে রোমান্টিক হতে পারো, একটা ফুলের সৌন্দর্য দেখে রোমান্টিক হতে পারো। রোমান্টিক মানেই যে শুধু তুমি ওই ছেলে মেয়েদের লটর পটর, তা না। এখানে প্রেম ও সৌন্দর্য, দেখো বিষয়টা এভাবে আসছে। তো আমাদের রোমান্টিকতার সাথে সৌন্দর্য যাচ্ছে, তাই না? আর প্রেমটা যাচ্ছে কিসের সাথে? এই প্রণয় উপাখ্যানের সাথে। তো মধ্যযুগে অনেকগুলোই আমাদের উল্লেখযোগ্য প্রণয় উপাখ্যান আছে। তার মধ্যে আছে ইউসুফজুলেখা, লাইলি মজনু, মধুমালতী, সৈফুল মুলক বদিউজ্জামান, হানিফ কয়রাপরি, বিদ্যাসুন্দর, পদ্মাবতী, চন্দ্রাবতী, গুলে বকওয়ালি, লালমতি, সৈফুল মুলক, মৃগাবতী, পদামল্লিকা। তো এখানে উল্লেখযোগ্য হচ্ছে ইউসুফজুলেখা, লাইলি মজনু, ঠিক আছে, পদ্মাবতী। এই তিনটা খুবই বিখ্যাত আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস হিসেবে। আমরা বাংলা সাহিত্যের একজন
স্টুডেন্ট হিসেবে এই তিনটা সবগুলো সম্পর্কে না জানলেও এই তিনটা কাব্য সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে, নয়তো আমাদের কি এটা অনেকটাই ব্যর্থতা হিসেবে দেখা হবে। তো মোটামুটি এই কয়েকটা প্রণয়োপাখ্যান আমরা পেয়েছিলাম। এই প্রণয়োপাখ্যান এর মধ্যে অন্যতম হচ্ছে ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা তোমরা অনেকেই অলরেডি এই বিষয়ে বিভিন্ন টিভিতে আমাদের বিভিন্ন আছে, সেগুলো তোমরা দেখেছো, পড়েছো, তাই না? তো বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? প্রথম মুসলিম কবি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। এটা এই ইনফরমেশনটা গৌড়, এটা ওকার হবে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এটা বিশেষ সব বিভিন্ন পরীক্ষাতে আসে। অনেকেই প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর এতটুকুই ইনফরমেশন আসে। এখন কিন্তু বিসিএস আর এরকম ইনফরমেশন আসতেছে না, আরো ডিপে যাচ্ছে। তোমার এখন প্রশ্ন আসতে পারে শাহ মোহাম্মদ সগীর কোন সুলতানের আমলে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন, বা ইউসুফ জুলেখা কাব্য কোন সুলতানের আমলে হয়েছে, বা কোন জায়গার সুলতানের আমলে হতে পারে। তাহলে গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্যটা রচনা করা হয়। এই কাব্য প্রণয় কাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ নামে শাহ মোহাম্মদ সগীর ব্যতীত ইউসুফ জুলেখা কাব্যের অন্যান্য রচয়িতা হচ্ছে আব্দুল হাকিম, গরিবুল্লাহ, গোলাম শফাতুল্লাহ, সাদেক আলী, ফকির মোহাম্মদ অন্যতম। একই কাহিনী নিয়ে অনেকেই কি কাব্য লিখেছে। ইউসুফ জুলেখার কাব্যটা আমরা জানি, ইউসুফ জুলেখার কাব্য বাইবেল এবং কুরআন দুই জায়গা থেকেই নেওয়া হয়েছে। ইউসুফ জুলেখা আমাদের যেহেতু খ্রিস্টান ধর্মের সাথে আমাদের ইসলাম ধর্মের যে একটা লিঙ্ক আছে, ইহুদি, ইসলাম, মুসলিম, তিনটা কিন্তু সেমেটিক ধর্ম, মানে একই ধর্ম, মানে একই লাইন আপ মিল পাওয়া যায়। তো বিভিন্ন সময় গিয়ে এটা বিভাজনটা হয়েছে। তো এখানে কাহিনীটা কি? কাহিনী হচ্ছে যে এই মিশরের যে জুলেখা, সে স্বপ্নে দেখে যে মিশরের অধিপতির সাথে তার কি হবে, বিয়ে হবে। তো এই জন্য সে তৎকালীন মিশরের অধিপতির সাথে বিয়ে প্রস্তাব পাঠায়। তো জুলেখা অত্যন্ত সুন্দরী ছিল, তো তাকে স্বাভাবিকভাবে সে তখন বিয়ে করে। কিন্তু বিয়ের দিন রাতের বেলা সে দেখতে পেল দেখি সে আসলে স্বপ্নে যাকে দেখছে সে না। ওকে, তো এর ভিতরে আবার এই যে ইউসুফ, তিনি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন, ঠিক আছে? তো তার ভাইরা ইয়াকুব আলাইহিস সালাম তাকে অনেক বেশি ভালোবাসতে দেখে তার ভাইরা একদিন কূপে ফেলে দেয়, মানে ষড়যন্ত্র করে তাকে কূপে ফেলে দেয়। তো সেখান থেকে একটা বণিক দল পানি তোলার জন্য যখন পাত্র ফেলে, তখন সেখানে তাকে পায় এবং তাকে নিয়ে গিয়ে মিশরে নিয়ে গিয়ে কি করে, বিক্রি করে দেয়। তো বিক্রি করে দেয়, সেখানে তাকে কিনে আনে এই জুলেখার হাজবেন্ড কি ইউসুফকে কিনে আনে এবং তাকে নিজেদের বাসায় স্থান দেয়। তো সেখানে সে তার বুদ্ধিমত্তা, রূপ ইত্যাদির ইয়েতে আস্তে আস্তে সকলের কি প্রিয় মানুষ হয়ে ওঠে। এবং একটা সময় গিয়ে জুলেখা ইউসুফ যখন পুরোপুরি পূর্ণ বয়স্ক হলো, যুবক হলো, তখন তাকে প্রেমের প্রস্তাব দেয়। তো প্রেমের প্রস্তাব দেয় এবং এরকম তখন ইউসুফ সেটা প্রত্যাখ্যান করে এবং একটা সময় গিয়ে আরও অনেক ঘটনার পর গিয়ে দেখা গেল যে এক সময় কি ইউসুফ মিশরের অধিপতি হয়ে গেল, হ্যাঁ, এবং জুলেখা সবকিছু হারিয়ে ফকির হয়ে বৃদ্ধ হয়ে গেল। তো তখন আল্লাহর আদেশে ইউসুফ আবার কি জুলেখাকে বিয়ে করে এবং এখানে মিরাকল হিসেবে জুলেখা তো বুড়ি হয়ে গিয়েছিল, সে জুলেখা আবার কি পূর্ণ যুবতী হয়ে যায়। ওকে, তো এই যে এখানে বিষয়টা আমরা এই কাহিনীর এটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমাদের মূল বিবেচ্য বিষয় হচ্ছে যে এটা ভাষাগত বিষয়টা, এটা যে একটা মধ্যযুগের একটা সাহিত্যিক উপাদান ছিল, সেই বিষয়টা আমাদের এখানে মূল বিবেচ্য বিষয়। এরপর অন্যতম আরেকটা কাহিনী হচ্ছে লাইলি মজনু। লাইলি মজনু কাব্যটা এটা আরবের লোককাহিনী থেকে নেওয়া হয়েছে। দৌলতউজির বাহরাম খাঁ এই কাব্যটা বাংলা রোমান্টিক পুনর্ব্যাখ্যানে সংযোজন করেন। এই কাব্য আমাদের
চট্টগ্রামের ফতেহাবাদের অধিবাসী দৌলতদি তার পিতার অর্জিত কি উপাধি ছিল। বিভিন্ন গবেষকের মতভেদে কাব্যটি 1669 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে। এটার মূল কাহিনী হচ্ছে আরবীয় লোকগাথা। ওকে, তো কবি দৌলতদি বাহরাম খান এই আরবের লোকগাথা অনুকরণ করলেও তিনি এখানে এই এমনভাবে বিভিন্ন উপাদানগুলোকে অ্যাডজাস্ট করেছেন, এটার কাহিনী বর্ণনা শুনলে, হ্যাঁ, বা পরিবেশের পরিস্থিতি এগুলো দেখলে তখন আর সেটা আমাদের মনে হয় না যে এটা আরবের কোনো কাহিনী। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে নজদ বন আছে। বা আমি একটু কাহিনীটা বলি এরকম, এই আমাদের যে লাইলি মজনু, লাইলি মানে সুন্দরী, মজনু মানে কি? মজনু মানে হচ্ছে পাগল। মজনু মানে কি? হ্যাঁ, কয়েস। এই মজনুর আসল নাম ছিল কি? কয়েস। মজনুর আসল নাম ছিল কয়েস। ওকে, তো যাই হোক, এই এক আরবের এক ব্যবসায়ী অধিপতি, তার অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, আমির, কিন্তু অনেক ইয়েতেও তার সন্তান হচ্ছিল না। অনেক সাধ্য সাধনার পরে দান খয়রাত করে তার একটা ছেলে সন্তান হয়, কিন্তু এই ছেলে সন্তানের দেখা গেল যে একটা অদ্ভুত ভীমরতি আছে। হ্যাঁ, মানে সে সুন্দরী দাসীদের কোল ছাড়া থাকে না। সে সুন্দরী এই জন্য তার জন্য সবচেয়ে সুন্দরী দাসীদের কি করা হয়েছে। হ্যাঁ, তো এখন একটা সময় সে কি করলো, গেল কোথায়? পড়াশোনা করতে গেল পাঠশালায়। ওখানে গিয়ে লাইলির সাথে তার দেখা। লাইলিকে দেখে সে প্রেমে পড়ে গেল। লাইলি অত্যন্ত সুন্দরী ছিল, তার প্রেমে পড়ে গেল কয়েস। তো যাই হোক, কয়েস যখন প্রেমে পড়ে গেল, একটা সময় তাদের প্রেম প্রীতি কথা সবাই জেনে গেল। তখন লাইলির মা তাকে আর আসতে দেয় না মাদ্রাসায়। এদিকে লাইলির বিরহে কয়েস কি হয়ে গেল? পাগল হয়ে গেল। সে দিগম্বর বেশে, মানে কাপড় চুপুর সব খুলে ফেলে ল্যাংটা হয়ে কি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। তো তখন একমাত্র ছেলের এই অবস্থা দেখে বাপ যায় লাইলির বাবাকে বললো যে কি, আপনার মেয়েকে আমার ইয়েতে দেন, আমি এরকম আপনাকে কি দিব, ধন সম্পদ দিব। তো লাইলির বাবা ছিল আবার কয়েসের বাবার চাইতে বেশি বড় লোক। তো বললো যে আপনার ছেলেকে তো আমি ইয়ে করবো, কিন্তু আপনার ছেলে তো পাগল। বলে যে না, আমার ছেলে পাগল না। তো কেন পাগল না? বলে যে আচ্ছা ঠিক আছে। তখন সেই কয়েসকে ধরে এনে ভালো কাপড় চুপুর পরাইয়া কি করলো, লাইলির বাসায় নিয়ে গেল। তো লাইলির বাসায় যখন নিয়ে গেল, হঠাৎ করে সে কয়েস লাইলির প্রেমে এতই পাগল ছিল যে হঠাৎ করে লাইলির পালিত কুত্তাটা সামনে চলে আসে। তো সবার সামনে লাইলিকে না পেয়ে লাইলির কুকুরকে ধরে চুমা দেওয়া শুরু করছে। লাইলির কুকুরের পা ধরে চুমা দিতে লাগলো। তো এটা দেখে স্বাভাবিকভাবে আর কি পাগলামি চূড়ান্ত। তো তখন আর ইয়ে হলো না। তো এর ভিতরে লাইলির আবার আরেক জায়গায় বিয়ে ঠিক হয়। এদিকে কয়েসও লাইলিকে না পেয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। নজদ বন, সে একটা ইয়েতে ছিল কি, নজদ বন। এই নজদ বনের যে বর্ণনাটা আমরা পাই, এখানে যে গাছ পশু পাখি বর্ণনা পাই, সেগুলো আমাদের এই বাংলাদেশের পার্সপেক্টিভে হ্যাঁ 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 কিন্তু এখানে মরুভূমির জঙ্গলের মতন মনে হয় না। মরুভূমিতে তো জঙ্গলই নাই, আছে গাছপালা আছে, কিন্তু এখানে যে গাছপালা, পোশাক আশাক, খাবার দাবার, রীতিনীতি ইত্যাদি সামাজিক রীতিনীতি এগুলো দেখি, এগুলো সবকিছু বাংলাদেশের বা বাংলার পার্সপেক্টিভে মিলে যায়। এই কারণে বলা হয় যে কি, এটা আরবি লোকগাথা থেকে নেওয়া হলেও হ্যাঁ, এখানে কবিত্ব শক্তি দ্বারা এটা বাংলার ভাষার একটা কি উপাদানে পরিণত হয়েছে। মানে এটা হয়তো স্ট্রাকচার মূল হাড্ডি হচ্ছে কি আরবি লোকগাথার, কিন্তু রক্ত মাংস বাংলার। বুঝা গেছে? তো একটা সময় গিয়ে লাইলির বিয়ে ঠিক হয় আরেকজনের সাথে। সেই যার সাথে বিয়ে ঠিক হয় সে তাকে লাইলি বিছানাতে উঠতে দেয় নাই, খাটে লাথি মেরে বের করে দেয়, হ্যাঁ, খাট থেকে নামাই দেয়। তো সেই বেটা আবার কি করলো, রাগে ক্ষোভে কয়েসকে মারতে আসলো। কয়েসকে মারতে এসে যে বিষ দিল, ভুলে সেই বিষ নিয়ে রেখে ফেললো। হ্যাঁ, ওখানে সে আবার মারা যায়। তো এভাবে আমরা অনেকগুলো কি ইয়া পাই। হ্যাঁ হ্যাঁ তো একটা সময় গিয়ে বিরহে লাইলি না খেয়ে মৃত্যুবরণ করে। হ্যাঁ, মৃত্যুবরণ করে। তো তখন এই আবার কয়েস সে খবর পায় এবং গিয়ে দেখে যে কি লাইলি তখন সে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে যে এখানে লাইলির কবর কোনটা। বলতে তুমি যদি লাইলির সত্যিকারের প্রেমিক হয়ে থাকো, তাহলে গন্ধ শুকিয়ে তুমি বুঝতে পারবা লাইলির কবর কোনটা। তো তখন কয়েস কি
ওইদিকে খুব গন্ধ শুকে শুকে লাইলির কবরের পাশে যায় এবং ওখানে এসে মৃত্যুবরণ করে। তো এই হচ্ছে কাহিনী লাইলি মজনু। তো মজনু ওই কয়েস পাগল হয়ে গেছে দেখে কি তাকে পরে নাম করা হয়েছে কি মজনু। আমাদের অথচ আমাদের এখন বর্তমানে আমরা মজনু বললে প্রেমিক হিসেবেই তাকে চিনি। এই হচ্ছে আমাদের লাইলি মজনু কাব্যের কাহিনী। এখানে আমাদের কাব্যের কাহিনীতে গুরুত্বপূর্ণ এই যে ইনফরমেশনগুলো, যে কোন কবি লিখেছেন, এখানে কোথা থেকে নেওয়া হয়েছে কাহিনীটা। হ্যাঁ, দৌলত কবি বাহারাম খান কাহিনী অনুকরণ করলেও কি এখানে এই যে যথেষ্ট কবিত্ব শক্তি, যথেষ্ট সার্থকতা, এই সার্থকতাটা কোথায়? ওই যে আরবি লোকগাথা নিলেও বাংলা রক্ত মাংস দ্বারা এটা বাংলার সম্পদে পরিণত হয়েছে। এরপরে আসে আমাদের পদ্মাবতী। পদ্মাবতী বলা হয়ে থাকে মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্যগুলোর একটা, বা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বলা হয় আলাওলকে। আলাওল এমন একজন কবি ছিলেন যে তিনি বলা হতো যে তার যে কাব্যশক্তি, হুমায়ুন আজাদ একটা কথা বলছে যে আলাওলের কবিতা পড়তে গেলে মনে হয় খুব সুন্দর করে সাজানো একটা রাজপ্রসাদে আমি প্রবেশ করতেছি, যেখানে সব সুন্দর সুন্দরগুলো একদম কি সুশৃঙ্খলভাবে সাজানো রয়েছে। তো আলাওল কিন্তু এটা সরাসরি নিজে লিখেন নাই। আলাওলের প্রথম কাব্য এবং শ্রেষ্ঠ কাব্য হচ্ছে কি পদ্মাবতী। হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির পদুমাবত কাব্য থেকে আলাওল পদ্মাবতী কাব্য বাংলায় অনুবাদ করেন। কিন্তু বাংলায় অনুবাদ করলেও এখানে তিনি তার কবিত্ব শক্তি, হ্যাঁ কবি প্রতিভা এমনভাবে ব্যবহার করেছেন, এই পদুমাবত থেকে 1000 গুণ বেশি ভালো হয়েছে। বুঝা গেছে? 1000 গুণ বেশি ভালো হয়েছে এবং সেটাই বেশি কি এস্টাবলিশড হয়েছে। যেমন তোমরা হয়তোবা মুভি দেখছো, তাই না? গজনী মুভিটা দেখছো আমির খানের গজনী মুভি। আচ্ছা, যাই হোক, এখানে গজনী মুভিটা একটা তামিল মুভির রিমেক। তামিল মুভিটা অতটা পপুলারিটি পায় নাই, কিন্তু আমির খান যখন এই মুভিটা করলো গজনী, পুরো ইন্ডিয়া সহ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ওয়ার্ল্ড ওয়াইড এটা কি ফেমাস হয়ে গেল। অথচ এর আগে সেম ঘটনা নিয়ে আরো মুভি তৈরি করা হয়েছিল, সেটা থেকে কাহিনী নিয়ে আমির খান গজনী মুভিটা তৈরি করে। তো এখানেও দেখা গেল যে এরকম যে পদুমাবত থেকে কাহিনী নিয়ে আলাওল মুভিটা তৈরি কাব্যটা লিখলেও সেই মূল কাহিনীর চাইতে এটা অনেক বেশি কি হলো, ফ্লোরিশ হলো, অনেক বেশি খ্যাতি পেল, অনেক বেশি গুণসম্পন্ন হলো। কেন গুণসম্পন্ন হয়েছে? আলাওল এখানে নিজের কিছু কবিত্ব গুণ ব্যবহার করেছেন, কিছু নিজের সৃজনশীলতা ব্যবহার করেছেন, ফলে লেখাটা অনেক বেশি কি আপগ্রেড হয়েছিল। তো তিনি এটার কাহিনী হচ্ছে পদ্মাবতী হচ্ছে সিংহল দ্বীপের রাজকুমারী। হ্যাঁ, চিতোরের রাজা রত্নসেন সুখ পাখির মুখে পদ্মাবতীর রূপের কথা শুনে রত্নসেন সাথে সাথে কি এই সিংহলের উদ্দেশ্যে রওনা দেয় এবং পথের মধ্যে নানা রকম প্রতিবন্ধকতা দেখা যায়। রাজা রত্নসেন এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে অবশেষে কি পদ্মাবতীকে পারে এবং বিয়ে করে। কাহিনী হচ্ছে যে পদ্মাবতী অত্যন্ত সুন্দরী। সে যখন বলা হয় যে একটা মেয়েদের 32টা গুণ থাকে, 32টা কলা থাকে, সে 32টা সবগুলো গুণই তার ভিতরে ছিল। তো তার 12 বছর বয়স যখন হলো, তখন তার বাবা তাকে আলাদা একটা প্রসাদে কি স্থানান্তর করে এবং তার একটা বিশেষ সুখ পাখি দেয়। এই যে সুখ পাখিটা, ঠিক আছে, এই সুখ পাখি তারকে কি দেয়, মানে উপহার হিসেবে দেয়। এটা জ্ঞানী একটা সুখ পাখি ছিল। তো ধারণা করা হয় এই সুখ পাখিটার মুখ দিয়ে যে কথাগুলো বের হয়েছে এগুলো আলাওলের নিজের কথা। ওকে, খুবই জ্ঞানী মানুষ এবং আলাওল যে জ্ঞানী ছিল সেটা এখানে প্রমাণিত হয়। এই সুখ পাখির কথাগুলো আসলে আলাওলের নিজের কথা। আচ্ছা আচ্ছা, আমার জানা নেই, আমি টিভি দেখার সময় পাই না। তো যাই হোক, এই সুখ পাখির সাথে আলাওলের পদ্মাবতী কি করলো, স্বাভাবিকভাবে 12 বছর বয়স, নতুন নতুন মানে মনে রং লাগছে, আদি রসাত্মক কথা বলতেছিল। আদি রসাত্মক কথা মানে তো বুঝো। তো আদি রসাত্মক কথা বলার সময় একটা সময় তার বাবা শুনে যায় এবং তখনই সুখ পাখিকে হত্যার আদেশ দেয় রাজা। তো তখন পদ্মাবতী তাকে অনেক অনুনয় বিনয় করে কি করে, হ্যাঁ মানে রক্ষা করে, বলছে না এটা মাফ করে দেয় এবারের মতো, পরের বার থেকে আর হবে না। তো এই যখন হলো তখন বাবা তাকে মাফ করে, কিন্তু পাখি তো বুঝে গেছে যে কি আমার এখানে থাকাটা নিরাপদ না। সে তখন উড়ে যায়, বনে জঙ্গলে যায়, সেখানে এক ব্যাধের জালে সে আটকা পড়ে। তো ব্যাধকে সে বলে যে তুমি আমাকে মারিও না,
তুমি এখান দিয়ে এখন একটা ব্রাহ্মণ যাবে, সেই ব্রাহ্মণের কাছে আমাকে বিক্রি করে দাও। তো সেই ওই ব্রাহ্মণের কাছে বিক্রি করে, সেই ব্রাহ্মণকে বলে তুমি আমাকে কি চিতরের রাজা রত্নসেনের কাছে নিয়ে যাও। চিতরের রাজা রত্নসেনের কাছে নিয়ে যাও, তোমাকে আমি অনেক মূল্যে দিয়ে আমাকে তোমার টাকা জোগাড় করে দিব। তো সে তখন চিতরের রাজার কাছে যায়। তো রত্নসেন তার কাছে জিজ্ঞাসা করে যে কি কেন তোমাকে আমি ইয়ে করব। তো সে তখন বুদ্ধিদীপ্ত কিছু উত্তর দেয়। তখন সে 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে শুক পাখিটাকে কিনে নেয়। তোর শুক পাখির সাথে দেখা গেল যে এখন রত্নসেনের কি সারাদিন সে শুক পাখির সাথে কি কথা বলে, তার সাথে তার ভালো লাগে, সঙ্গ ইয়া পায়। তো এদিকে আবার রত্নসেনের একটা স্ত্রী ছিল নাগমতী। নাগমতী আবার এই জিনিস সহ্য করতে না পেরে কি করে, হ্যাঁ এই শুক পাখিকে মেরে ফেলার চেষ্টা করে। তো কিন্তু যে যাকে মারতে আদেশ দেয় সে আবার বুঝতে পারে যে এটা রাজার অনেক প্রিয় জিনিস, এটা মারা যাবে না, সে এটা ইয়ে করে নাই। তো এই জন্য তখন রাজাকে জানায়। ও এখানে কাহিনী কি হয়েছিল, কাহিনী হয়েছিল যে নাগমতী জিজ্ঞাসা করছিল আমার চাইতে সুন্দরী কে কেউ আছে, বলছে হ্যাঁ তোমার চাইতে অনেক সুন্দরী আছে। তো নাগমতী তখন বুঝতে পারছে যে এই রাজা রত্নসেন যদি এই সুন্দরীর কথা জানে তাহলে তো সে ওই সুন্দরীকে বিয়ে করতে যাইবে। তো এই যে রাজাদের রাজপুত্র রাজকন্যারা অনেক সুন্দরী হয়, কারণটা কি, তারা কিন্তু বাইসা বাইসা সুন্দরী মেয়ে বিয়ে করে। রাজারা সবসময় সুন্দরী মেয়ে বিয়ে করে। ছেলেরা যে কোনো ছেলে বিয়ে করার সময় সবার আগে দেখে সুন্দর কিনা, মেয়েটা সুন্দর কিনা, বাকি সব পরে। 99.99% ছেলে চায় সুন্দরী বউ। কিন্তু মেয়েরা এটা চায় না। মেয়েরা কিন্তু ছেলেদের সাধারণত রূপ দেখে না, হ্যাঁ ছেলেদের তারা মেধা দেখে, ব্যক্তিত্ব দেখে, আচরণ দেখে। যাই হোক গেল। তো এখন তখন রাজা রত্নসেন শুক পাখিকে বলে বলো কে সে সুন্দরী। তখন শুক পাখি শুরু করে পদ্মাবতীর রূপের বর্ণনা। 360টা লাইনে সে পদ্মাবতীর রূপের বর্ণনা দেয়। শুরু করে এভাবে, পদ্মাবতীর রূপ কি কহিম মহারাজ, তুলনা দিবার নাহি ত্রিভুবন মাঝ, আপাদলম্বিত কেশ কুস্তুরী সৌরভ, মহা অন্ধকারময় দৃষ্টি পরাবব। এভাবে শুরু করে একদম পদ্মাবতীর মাথার চুল থেকে শুরু করলো, একদম তার ঠোঁট, কান, মুখ, বুক, পেট, নিতম্ব ইয়া থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সবকিছুর বর্ণনা কে সেখানে সে দেয়। এবং তখন স্বাভাবিকভাবে রত্নসেন কি আকৃষ্ট হয় এবং সে পদ্মাবতীকে পাওয়ার জন্য যায়। অনেক ইয়া করার পরে সে ওখানে যায়, ওখানে যোগী বেশে গিয়ে পদ্মাবতীর সাথে দেখা করে পদ্মাবতীকে সামনাসামনি দেখে সে আবার জ্ঞান হারিয়ে যায়, এত সুন্দরী সে ছিল। তো যাই হোক অনেক ঘটনা পরে পদ্মাবতীকে সে বিয়ে করে এবং একটা সময় গিয়ে নাগমতী ওই যে তার প্রথম স্ত্রী তার চিঠি পায় যে তোমার বিরহে আমি কাতর। তো তখন সে তার স্ত্রীকে নিয়ে তার রাজ্যে ফিরে যায়। তো রাজ্যে ফিরে যায়, তখন দুই স্ত্রী নিয়ে সংসার পালন করছিল ঠিকই। এখানে একটা ঘটনা ঘটে যে ওই যে চিতরের একটা পুরোহিত ছিল, সেই পুরোহিত ওই চাঁদ উঠেছিল, চাঁদ উঠা নিয়ে সে একটা মিথ্যা তথ্য দেয়, মানে সে তার কালো শক্তির বলে চাঁদকে বড় করে দেখিয়েছিল। তো চাঁদ তো আজকে যতটুকু দেখা যাবে পরের দিন তার চাইতে আরো বড় হবে না, হ্যাঁ। তো দেখা গেল যে কি পরের দিন চাঁদ আগের দিনের তুলনায় ছোট হয়ে গেছে, তাহলে তার এই যে কালো শক্তির ইয়েটা বোঝা গেছে। তো তখন রত্নসেন তাকে রাজ্য থেকে বহিষ্কার করে ওই প্রতিশোধ নেওয়ার জন্য, হ্যাঁ। সে কি করে আবার দিল্লি সম্রাটের কাছে যায়, দিল্লি সম্রাটকে গিয়ে বলে যে কি এরকম এরকম চিতরের ইয়াতে খুব সুন্দরী একজন ইয়ে আছে, তুমি যদি রাজ্য দখল করো তাহলে তুমি কি সে তাকে বিয়ে করতে পারবে। তো অনেক যুদ্ধ হয়, ইয়ে হয়, একটা সময় রত্নসেন মারা যায় এবং পদ্মাবতী স্বামী ইয়াকে ইয়ে করে সে তার সাথে কি সহমরণে চলে যায়। তখন ওই দিল্লি সম্রাট আবার এসে তাদের জ্বলন্ত চিতা দেখে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে চলে যায়। এই হচ্ছে পদ্মাবতীর কাহিনী। তো আমাদের মধ্যযুগের ইয়েতে এই তিনটা কাব্য সম্পর্কে তোমাদের খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। এরপরে আসে আমাদের অনুবাদ সাহিত্য, মধ্যযুগের অন্যতম একটা ধারা এই অনুবাদ সাহিত্য। আমরা এই অনুবাদ সাহিত্যে তিনটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যে অনুবাদ সাহিত্যের ভিতরে এগুলা এর আগেরগুলো কিন্তু আমরা অনুবাদ দেখেছি, ওগুলো কিন্তু মুসলিম কবিদের রচিত, ওকে। এবং ওই কাব্যগুলো কিন্তু সবগুলোই কোথায় হয়েছিল আমরা দেখবো যে কি এই যে এই কাব্যগুলো এগুলো সবগুলো হচ্ছে যে তোমার কোথায়
রোসাঙ্গ রাজসভায় হয়েছিল, ঠিক আছে? রোসাঙ্গ রাজসভাতে এইগুলো কাব্যগুলো চর্চা করা হয়েছিল। আর এই অনুবাদ সাহিত্যগুলো এখানে বাংলা মুসলিম শাসকরা তাদের ইয়াতে পৃষ্ঠপোষকতায় এইগুলা রামায়ণ মহাভারত সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করার কথা বলে। তো আমরা রামায়ণের কথা জানি, রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? কৃত্তিবাস ওঝা। এই ওঝা মানে কিন্তু এখন আমরা যে ওঝা বুঝি এটা না, এই ওঝা মানে জ্ঞানী ব্যক্তি, বুঝা গেছে? আমরা এখন তো ওঝা বলতে বুঝি যে ওই যে সাপের ওঝা এসে, কিন্তু এভাবে ভাষার একটা ব্যাপার, ভাষা কিন্তু এভাবে কি হয়, এক এক সময় গিয়ে এক এক অর্থ কি, হ্যাঁ। যেমন মনে করো এখন সোনা কথাটা, সোনা মানে গোল্ড, যেটাকে একটা সময় সোনার ছেলে সোনার মেয়ে এরকম করে বলতো না, কিন্তু এখন সোনাটা অনেকটাই বাজে অর্থে ব্যবহার করা হয়, হচ্ছে না? এই যে মহাজন, মহাজন বলতে আমরা কি বুঝি? এখন সুদখোরদের বুঝি, কিন্তু এক সময় মহাজন বলতে মহান যে জন, হ্যাঁ, যারা বৈষ্ণব পদাবলী লিখছে, যারা চর্যাপদের ইয়েগুলো লিখছে তাদেরকে মহাজন বলা হতো। এই ওঝাটাও কি একসময় জ্ঞানী ব্যক্তিদেরকে বোঝানো হতো, কিন্তু এখন সেটা কি হয়ে গেছে, অন্য অর্থে ব্যবহৃত হয়। তো যাই হোক, তিনি কৃত্তিবাস ওঝা, তিনি বাংলায় করেন শ্রীরাম পাঁচালী নামে, এবং তার এই যে রামায়ণটা ছিল কি সংস্কৃত ভাষায় রচিত, এখানে প্রায় 7টা খণ্ড, 28,000 শ্লোক। হ্যাঁ, রামায়ণ রচনা করেছিল কে? বাল্মীকি। এই বাল্মীকি কোথায়? গঙ্গা নদীর তীরে বসে রচনা করছে। বাল্মীকি ছিল একজন কে? রত্নাকর, দুষ্য রত্নাকর ছিল। হ্যাঁ, তো সে পরবর্তীতে এক ইয়াতে দস্যু মানে লুটপাট করে তার সংসার চালাতো। একবার এক ব্রাহ্মণকে করতে গেল, যখন সে বললো যে তুই যে এভাবে ফ্যামিলি চালাচ্ছিস, তোর পাপের ভার তো কেউ নিবে না। বলতে কেন নিবে না? আমি তো আমার ফ্যামিলিকে চালাচ্ছি। বলতে তুই আমাকে বেঁধে রেখে দে, তোর বাসায় জিজ্ঞাসা করে আয় যে তোর পাপের ভার নিবে নাকি কেউ। তো সে তখন সত্যি সত্যি ওখানে যায় এবং গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে, মাকে জিজ্ঞাসা করে, স্ত্রীকে জিজ্ঞাসা করে। তারা বলতে না, তোমার পাপের ভার আমরা কেন নিব? সে তখন এসে বলে যে আমি তো অনেক পাপ করে ফেলছি, আমি এখন কি করবো? তখন ওই ব্রাহ্মণ তাকে বলে তুই এখানে বসে রাম নাম জপ কর। তো সে প্রথম রাম বলতে পারতেছিল না, মরা মরা বলতেছিল। তো রাম করতে করতে অনেক দিন হয়ে যায়। একটা সময় বাল্মীকি মানে হচ্ছে দেখি উই পোকা, হ্যাঁ সরি এখানে লেখা যাচ্ছে না, উই পোকা, উই পোকার যে ডিবি, ঠিক আছে? তো সেখানে সে যখন জব করতে থাকে ধ্যানে, তার চারপাশে উই পোকার ডিবি হয়ে যায়। তো একজনের দিক দিয়ে যাচ্ছে, তখন সে দেখতে পেল উই পোকার ডিবি থেকে রাম 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 এভাবে ইয়াটা আসতেছে। হ্যাঁ, তো তখন ভেঙে দেখা গেল ভিতরে একজন বসে আছে। তো সে লিখলো কি রামায়ণ। ওকে, এই যে উই পোকা, বাল্মীকি শব্দ অর্থ কি? উই পোকা। এখানে প্রধান চরিত্র রাম, লক্ষ্মণ, সীতা, রাবণ। সীতা মানে কি বলো? তুমি তো হিন্দু। রামের স্ত্রী সীতা। রামের স্ত্রী তো সীতা, এটা সবাই জানে। সীতা মানে কি? না, ওটা তো সিথি। সীতা মানে হচ্ছে যে মাটিতে চাষ দেওয়ার সময় লাঙ্গল দিয়ে যে টান দেয়, তখন ওখানে মাটি দুই ভাগ হয়ে মাটি যে আলগাটা হয়ে ওঠে, এইটাকে বলা হয় সীতা। সীতাকে পাওয়া গেছিল ওভাবে ভূমির ভিতরে। ওকে, তো সেই রাম দশরথ রাজার ছেলে রাম। হ্যাঁ, তো সে কোনো একটা কারণে তাকে রাজ্য থেকে বনবাসে পাঠানো হয়, সাথে রামের সাথে তার স্ত্রী সীতা যায় এবং লক্ষ্মণও যায়। ওকে, তারা এখানে বনবাসে যখন ছিল, তখন সেখানে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায় এবং এই রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করতে গিয়ে যে যুদ্ধ হয়, সেটাই কি লঙ্কাকাণ্ড বলা হয় আর কি। তো এইভাবে এই কাহিনীটা বাংলা ভাষায় রূপান্তর করা হয়েছিল। এরপরে হচ্ছে মহাভারত। মহাভারতটা কি? মহাভারত এটা সংস্কৃত ভাষায় লেখা। ওকে, এটাও বাংলা ভাষায় কি করা হয়েছিল? অনুবাদ করা হয়েছে। প্রধান চরিত্র অভিমন্যু, অর্জুন, কর্ণ, গান্ধারী, দ্রৌপদী। আমার যত সাহিত্য পড়ছি, আমার সবসময় শুধু কর্ণের জন্য মন কাঁদে। হ্যাঁ, আমার খুব ফেভারিট একটা চরিত্র কর্ণ। তো যাই হোক, তো রচয়িতা দ্বৈপায়ন বেদব্যাস এবং এটার অনুবাদ করেছিল কে? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। হ্যাঁ, এই জন্য কাশিরাম দাস বলছে যে কি মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনো পুণ্যবান। তো তার গ্রন্থের নাম ছিল কি? ভারত পাঁচালী। ভারত পাঁচালী কেন বলা হচ্ছে? মহাভারতকে ভারত পাঁচালী কেন বলা হচ্ছে? মূল কারণ হচ্ছে যে কি, যা নাই ভারতে তা নেই ভারতে, একটা কথা আছে। মানে মহাভারতে এমন কোনো কিছু বাদ নাই যেটা কি
ভারতে নাই। ওকে, তো মহাভারতের প্রথম অনুবাদক কে? শ্রীকর নন্দী। শ্রীকর নন্দী পূর্ণাঙ্গ মহাভারত অনুবাদ না করে সংস্কৃত মহাকাব্য মহাভারত অবলম্বনে জৈমিনী রচিত জৈমিনী ভারত থেকে অশ্বমেধ পর্ব অনুবাদ করেছিল। তো এই যে এছাড়া কবীন্দ্র পরমেশ্বর পরাগল খায়ের নির্দেশে, এটা দেখছো মুসলিম শাসক পরাগল খায়ের নির্দেশে অনুবাদ করেন, তার নাম দেন কি? পরাগলী মহাভারত। শ্রীকর নন্দী পরাগল খা এর পুত্র ছুটি খার নির্দেশে মহাভারত বাংলা অনুবাদ করেন, নাম দেন ছুটিখানি মহাভারত। এই জিনিসগুলো দেখো, মুসলিম শাসকরা কিন্তু এভাবে সংস্কৃত থেকে বাংলা ভাষায় অনুবাদে পৃষ্ঠপোষকতা করেছিল। কেন করেছিল? অনেকগুলো কারণ। তুমি যাদেরকে শাসন করবে তাদের ইতিহাস সংস্কৃতি তোমাকে জানতে হবে, এটা একটা উদ্দেশ্য। পাশাপাশি বিনোদনও একটা উদ্দেশ্য, কারণ আমরা বিনোদন হিসেবে কি করি? মনের খোরাক একটা লাগে, তাই না? যেমন আমার বিনোদন হচ্ছে বই পড়া, আমার বিনোদন হচ্ছে মুভি দেখা, আমার বিনোদন হচ্ছে ভ্রমণ করা। হ্যাঁ, এখন অনেকে বিনোদন মানে অন্য কিছু মিন করে, কিন্তু বিনোদন খারাপ না। ওকে, তো তারা এখানে দুইটা উদ্দেশ্যেই এই জিনিসগুলো কি করেছিল? জানার চেষ্টা করেছিল। তুমি একটা নতুন জায়গায় গেলে নতুন কালচারাল তাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে জানার চেষ্টা করবে, স্বাভাবিক, তাই না? তো এখানে সেই জিনিসটা তারা করেছিল, এবং তাদের এই উদ্যোগের কারণে আমরা বাংলা ভাষায় অনেক কি গুরুত্বপূর্ণ উপাদান পেয়েছি। আমাদের বাংলা ভাষার সাহিত্য অনেক বেশি কি হয়েছে? সমৃদ্ধ হয়েছে। কারণ এই যে অনুবাদ করার যে কস্টিং, অনুবাদ করার জন্য যে ধৈর্য ব্যাপারটা, হ্যাঁ, বর্তমান সময়ে এগুলো সম্ভব না, কোনোভাবে সম্ভব না। ওকে, তো আমাদের মহাভারতের কথা তো আমরা জানি যে পাণ্ডবপুত্র কি তাদেরকে তাদের রাজ্য থেকে বিতাড়িত করা হয়, দুর্যোধনদের সাথে তাদের যুদ্ধ হয়। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে সেখানে দুর্যোধনরা পরাজিত হয় এবং তারা আবার কি সেখানে কি ইয়ে পায়। তো এই যে বিষয়গুলো সেখানেই তুলে ধরা হয়েছে। এরপরে হচ্ছে আমাদের ভগবত। ভগবত হচ্ছে যে, বা যেটাকে তোমরা এখন বলো গীতা বলো, হ্যাঁ, ভগবতটা কি? মহাভারতেরই একটা অংশ হচ্ছে ভগবত। তো এখানে একটা শ্রীকৃষ্ণ ছিল, শ্রীকৃষ্ণ তো তখন কি অর্জুনের সারথি ছিল, অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি ছিল কৃষ্ণ। তো কৃষ্ণ তার সারথি হিসেবে অর্জুনকে নিয়ে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছে, তখন হঠাৎ করে অর্জুন তার অস্ত্র ফেলে দেয়, বলে যে না, আমি আমার ভাইদের সাথে যুদ্ধ করব না, তারা যত কিছু হোক না কেন তারা আমার ভাই। তখন কৃষ্ণ তার ক্ষমতা বলে সময়টাকে স্টপ করে দেয়, এবং সে তখন অর্জুনকে বুঝায় যে কেন এই যুদ্ধটা দরকার। তখন সে অনেক কিছু জ্ঞানী কথা তাকে বলে। সেই জ্ঞানী কথা সংকলনটাই হচ্ছে ভাগবত। সংস্কৃত ভাষায় রচিত, 12টা খণ্ড রচিত এখানে। ওকে, এবং কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের, যেহেতু মহাভারতেরই অংশ এটা, তাই রচয়িতাকে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। এটা ভগবতের শ্রেষ্ঠ অনুবাদক মালাধর বসু। গ্রন্থের নাম কি ছিল? শ্রীকৃষ্ণ বিজয়। তাহলে আমাদের গীতা বা ভগবত বলতে আমরা বুঝবো যে ওই যে মহাভারতেরই একটা অংশ, যেটা কি বাংলা অনুবাদ করা, এবং সেখানে কৃষ্ণ অর্জুনকে বুঝায় কেন যুদ্ধটা প্রয়োজন, এই ধর্মযুদ্ধ কেন দরকার আছে। ওকে, এবং তখন কৃষ্ণ যুদ্ধে করতে রাজি হয়। এটাই এখানে ভগবততে দেখা যাচ্ছে। এখানে জীবনের অনেক কথা বলা হয়েছে। যেমন এখানে একটা জিনিস আমাকে খুব নাড়া দেয়, যে কৃষ্ণ বলে যে তুমি কি নিয়ে ভাবছো, হ্যাঁ, তুমি কি নিয়ে এসেছিলে, কি নিয়ে যাবে, তো বৃথা কেন কি ভাবছো, এরকম একটা কথা আছে। অ্যাকুরেটলি আমার মনে নাই, কিন্তু কথাটা এরকমই। আসলে দেখো না, আমরা আসছি একা, আবার চলে যাবো একা, কিছু নিয়ে যেতে পারবো না। তো আমি শুধু শুধু এগুলো ভেবে বৃথা নষ্ট করে গেছে। আমি অতীতকে কন্ট্রোল করতে পারবো না, ভবিষ্যৎকে কন্ট্রোল করতে পারবো না, তবে আমি বর্তমানকে নিজেকে কন্ট্রোল করতে পারবো, তাই না? তা আমি অতীত পরিবর্তন করতে পারবো না, ভবিষ্যৎও পরিবর্তন করতে পারবো না। শুধু শুধু এই দুইটা নিয়ে আমার চিন্তা করে লাভ কি? অতীতে যা হয়েছে হয়েছে, ভবিষ্যতে যা হবে সেটা দেখা যাবে। আমি বর্তমানে যেটা আছে সেটা নিয়ে আমি কি, হ্যাঁ। তো এই বিষয়টাই আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু বুঝতে সাহায্য করে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো ধন্যবাদ, আশা করি তো তোমাদের যদি যারা অনলাইনে দেখতেছো তাদেরকে বলবো যে যদি ক্লাস ভালো থাকে লেগে থাকে তাহলে এটা লাইক এবং শেয়ার দিবে। তো আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব।
আজ এতটুকুই, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।